আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। সেনাপ্রধান এবারে তিনি 250 ফিট নিচে নিজস্ব বাংকারে তিনি আশ্রয় নেবেন বলে ঠিক করেছেন এবং বাংকারও নির্মাণ হয়ে গিয়েছে। কারণ ভারত খুব শিগগিরই আবার মারবে, এবার মেরে একেবারে গাজা বানিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে পড়বে বাংলাদেশ, যদি না সমস্ত কিছু শোধরায় যেগুলো বলা হয়েছে। অজিত দোভাল আবার একটা হুমকি দিয়েছেন, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এখন ওই যখন কথাবার্তা যখন হচ্ছে ইমরান হায়দারের সঙ্গে, তখন ইমরান হায়দার বাধ্য হয়ে পাকিস্তানের যিনি উপপ্রধানমন্ত্রী ইশাক দার তাকে ফোন করেন। ফোন করে তার সঙ্গে ডক্টর ইউনূসের কথা বলান। ডক্টর ইউনূস তাকেও বলেন যে না, আমরা এটা এখন করতে পারবো না, পরবর্তী নির্বাচিত সরকার যে আসবে তারা বিচার বিবেচনা করে করবে। উই আর ইন লট অফ প্রেশার। শুধু এই কথাটা উনি বারবার আউড়ে গেছেন। যতবার অনুরোধ এসছে ততবার একটাই কথা হয়ে গেছে, বলে গেছেন উনি, উই হ্যাভ এ লট অফ প্রেশার। তারপরেতে তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যায়। এবার পরের খবরটা হলো, এই যে কেরানীগঞ্জে যে মাদ্রাসায় যে বোমা বিস্ফোরণ হলো তাতে 5 জন যে মারা গিয়েছে, এই 5 জনের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পুরো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওখান থেকে আপনাদের পুলিশের যে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট, সেখান থেকে 3 জন নারী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর তাদের যে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদে তারা পরিষ্কার জানায় যে জামাত ইসলামী তাদেরকে এইখানে অংশ নিতে বলেছিল এবং সেখানে সুইসাইড বোম্বিং এর প্রশিক্ষণ দেখানো হচ্ছিল। বোম্বিং বেল্ট, তারপর বোম্বিং শুট, ডেটোনেটর, সমস্ত কিছু ওখান থেকে পাওয়া গিয়েছে। তার মানে ভারত যে নজর রাখছে না তা নয়, আমরা কিন্তু সব জানি কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব জানি। আমি একটা একটা করে বলে যাচ্ছি। অজিত দোভাল কেন বারবার হুমকি দেবেন না, একটা সময়ের পর তখন কিন্তু সময় আসবে মার খাওয়ার। আচ্ছা, এবারে আমাদের আফগানিস্তানে খুব সম্ভবত আমার মনে হচ্ছে তেহরিকে লাব্বাক পাকিস্তান, টিএলপি বলা হচ্ছে আফগানিস্তান থেকে, কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের যা সম্পর্ক, আফগানিস্তানের কোনো তালিবান এখানে এসে প্রশিক্ষণ দেবে না। আমার মনে হচ্ছে এটা তেহরিকে লাব্বাক পাকিস্তান বলে খাইবার পাখতুনখোয়ার একটা দল রয়েছে, তারা হচ্ছে সন্ত্রাসবাদী দল, তাদেরও ওইখানে মৌলবাদী আছে। তারা ঢাকার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে, সম্ভবত টিএলপি থেকে, তেহরিকে লাব্বাক পাকিস্তান। তা তেহরিকে লাব্বাক পাকিস্তানের যিনি এখানে গত 1 সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছেন, খুব খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন মাদ্রাসায় যাচ্ছেন, তার নাম হচ্ছে মোল্লা নূর আহমেদ নূর। 2টো নূর, মোল্লা নূর আহমেদ নূর। তিনি এসে ঢাকার সমস্ত মাদ্রাসা ঘুরছেন এবং হুতি এবং হরকাতুল জেহাদ, যে হুজি যেটা, এদের সঙ্গে একটা গোপন মিটিং করছেন। এটা কিন্তু বেশ দীর্ঘদিন ধরে এইটা চলছে। এটাও কিন্তু ভারতবর্ষ নোট ডাউন করেছে এবং ইউনূসের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে নোট হিসেবে। তাছাড়া এই যে কূটনৈতিক চাপ, আমি যেটা বলেছিলাম, শেষ কূটনৈতিক চাপ, যে কারণে তারেক জিয়াকে ওখানে পাঠানো হয়েছে, সেই কূটনৈতিক চাপের একটা অংশ কি হচ্ছে জানেন? সেটা হচ্ছে এই দীপুচন্দ্র দাস, তার হত্যার পেছনে আমাদের বিএনপির যোগ থাকলেও বাধ্য হয়ে তারেক জিয়াকে দীপুচন্দ্র দাসের বাড়িতে যেতে হচ্ছে।
আজ অথবা কাল, দু একদিনের মধ্যে। আজকে শুনলাম আপনাদের আবহাওয়া খুব খারাপ, তাই আজকে অথবা কালকে যে কোনো একদিন তিনি দীপু চন্দ্র দাসের বাড়িতে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। অর্থাৎ এই যে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার ব্যাপারে যে এটা দেওয়া হয়েছিল, তাকে শর্তটা দেওয়া হয়েছিল, সেই শর্ত মেনে তিনি দেখাতে চাইছেন যে আমি সংখ্যালঘুদের পাশে আছি এবং মৃত পরিবারের সঙ্গে আমি দেখা করেছি। এটা হচ্ছে একটা কূটনৈতিক চাপের একটা অংশ হিসেবে। শেখ হাসিনা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে, নালে সে নির্বাচন বৈধতা পাবে না এবং নির্বাচন ইউনূস সরকার করতেও পারবে না। তিনি দলের কাউকে রাস্তায় নামতে বলেননি, তিনি এখনো বলেননি যে কাউকে নামতে হবে না। যা হবে সব দেখবেন আপনা আপনি হয়ে যাচ্ছে। তাই আমি বলছি না আপনারা ব্যস্ত হবেন না, আপনারা উতলা হবেন না। যা হবার পর্দার পেছনে অনেক খেলা চলছে যা আপনাদের নজরের বাইরে। তা নইলে পরে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি করে বলেন যে এই ভোট অংশগ্রহণমূলক হতে হবে, ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, এবং তার মনে হয়েছে গত 16 মাসে মানুষের ভুল ভেঙেছে। কিছু মানুষকে ভুল বোঝানো গিয়েছিল। এই সমস্ত বজ্জাতগুলো আমি অনেক আগে বলেছিলাম, এই 4 তারিখে যখন এরা তুমি কি আমি কি রাজাকার বলে চিৎকার করে মিছিল করছিল না, সেদিনকে আমি বলেছিলাম যে এরা হচ্ছে জামাতের প্রসব করা সন্তান। আপনারা 2024-এ স্ক্রল ডাউন করে 4 আগস্টের যদি আমার দেখেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। ওই আমি আর অত কষ্ট করে নিচ্ছেন আমি মানে খুঁজিনি, কারণ তাতে আমার সময় নষ্ট হচ্ছে। আমি অন্যান্য খবর জোগাড় করতে গেলে আমার অনেক কষ্ট করতে হয়। আপনারা যদি খোঁজেন অবসর টাইম পান, তাহলে 4 আগস্টের আমার ভিডিও দেখবেন, সেখানে আমি বলেছিলাম। তা আলটিমেটলি কি হলো, এখন তারা এনসিপিতে যোগদান করলো। মানে আবার পেটের থেকে বেরিয়েছিল, আবার পেটের মধ্যে ঢুকে গেল। খেলা পরিষ্কার, ওখান থেকেই তো সমস্ত কিছু হয়েছিল। তাই বলেছিলাম যে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে এবং কাদের হাতে পড়েছে? জামাতের প্রসব করা এই সমস্ত মানে শিশু সন্তানদের হাতে। আমি কোনোদিনও এদেরকে রাজাকারের বাচ্চা বলে তাদের মায়েদের আমি অসম্মান করতে চাই না, কারণ মায়েরা হচ্ছে গিয়ে সবসময় স্বর্গীয় স্থানে থাকেন। যে কোনো নারী তিনি সবসময় আমাদের কাছে আরাধ্য দেবী। এখন জামাতের থেকে সমস্ত মহিলারা আর এনসিপি থেকে সব সরে আসছে। তার কারণ হচ্ছে জামাতের সঙ্গে যখন ঢুকে যাচ্ছে, তখন এনসিপির যারা মহিলা তারা জানেন যে জামাত তাদেরকে টিকিট দেবে না। জামাতের কাছে মহিলাদের কোনো স্থান নেই। এটা ভারতবর্ষ নয়, এটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান একই। সেখানে নারীরা হচ্ছে প্রসব করার একটা যন্ত্র এবং তাদেরকে ঘরে বেঁধে রেখে তাদের উপর অত্যাচার করা হয়। তারা দ্বিতীয় বিয়ে করার সুযোগ পায় না, কিন্তু একটা পুরুষ 4টে বিয়ে নাকি তারা করতে পারে। এটা নাকি জায়েজ। এটা কি ধরনের জায়েজ আমি তো জানি না, বুঝতে পারি না। সমান অধিকার যদি হয় তাহলে মহিলাকেও বলো তুমি 4টে বিয়ে করার তোমারও ক্ষমতা আছে। আমি মহিলাদের সম্পর্কে কোনো রকম মন্তব্য করব না, কিন্তু এরা যারা এখন মন্তব্য করতে শুরু করেছেন এই রেজওয়ানা ম্যাডামের বিরুদ্ধে, ফরিদা ম্যাডামের বিরুদ্ধে,
দেখুন, তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আপনাদের মানে এই আপত্তি থাকতে পারে, কিন্তু মিনিমাম মায়ের সম্মানটুকু তো দেবেন আপনারা। এত বড় আপনারা অশিক্ষিত ছাগল এবং কুসন্তান, আপনারা নিজের মাকে পর্যন্ত আপনারা শ্রদ্ধা করেন না। যদি মাকে শ্রদ্ধা করতেন তাহলে এই মহিলা উপদেষ্টা যারা রয়েছেন, আমি তো গালাগালি করি, ইউনূসকে গালাগালি করি, সে তো পুরুষ মানুষ বলে তাকে গালাগালি করি, কিন্তু আপনি কখনো দেখবেন না আমি কোনো মহিলা সম্পর্কে আমি কখনো কুকথা বলেছি, কারণ তারা হচ্ছে মায়ের জাত। আপনি যে মায়ের থেকে সন্তান বা আপনাকে প্রসব করে বার করেছেন না, তবে তো আপনি দুনিয়াটা দেখেছেন। আর ৭১-এর স্বাধীনতা যদি না থাকতো তাহলে পরে আপনাদের আজকে পাকিস্তানি সৈনিকদের আজকেও বুটের লাথি খেতে হতো। সেই ৭১-কে আপনারা অস্বীকার করেন। আপনারা জানোয়ারের জানোয়ার, অধমেরও অধম। তো যাই হোক, এখন এই আমির খুসরু গতকালকে দেখা করেছিলেন, মানে বিএনপির আমির খুসরু দেখা করেছিলেন ইউনূসের সঙ্গে, গিয়ে আবার একটা ডোজ দিয়ে এসছেন যে জামাতের সঙ্গে আপনারা যে এই দলটল পাকিয়ে এই সমস্ত কুকাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছেন, এই এখানে এখানে হুতি, এখানে হুজি, তারপরে আপনার ওই তাহরিকে লাব্বেক টিএলপি, তারা আসছে, এসে এখানে ঢুকছে, এর ফলাফল যা হবে তা কিন্তু আপনাকে ভুগতে হবে, আমরা দায় নেব না। আর আমির খুসরুর সঙ্গে কিন্তু ভারতবর্ষের সম্পর্ক ভালো, এটা আপনারা জানেন, কারণ আমির খুসরু এসে কিন্তু মাঝে মাঝে এসে আমাদের অমিত শাহের সঙ্গে দেখা করেন। এ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। আবার সেই ভিডিওটাকে আবার এআই ভার্সন করে আমায় বদনাম করার জন্য একজন আমাকে মানে একটা ভিডিও বানিয়েছিল। তা মানুষ সাময়িকভাবে বাঙ্গু, তো সাময়িকভাবে বোকা বোকা বনে, তারা অন্তত ১০,০০০ কি ২০,০০০ আমাকে আনসাবস্ক্রাইব করে চলে গিয়েছে, চলে গিয়েছে। যারা দেখবে না দেখবে না, যারা এটুকু বোঝার ক্ষমতা নেই যে একটা মানুষ একটা ছবি দিয়ে করছে, সেইটাকে ভুল প্রমাণিত করা এআই দিয়ে। তো যাই হোক, এটা জামাতই করেছিল। তো তারপরে তো মানুষ আবার তাদের ভুল বুঝতে পেরেছে। এখন মানুষ সবসময় স্রোতের সঙ্গে চলে, তো তার স্রোতের সঙ্গে চলতে গিয়ে এই জিনিসটা হয়েছিল। তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কূটনৈতিক যে প্রেশার, মানে তারেক রহমানের ওপরে রয়েছে, সেই কূটনৈতিক প্রেশারে তারেক রহমান ধীরে ধীরে তার কাজকর্ম শুরু করছে, এবং বিএনপি পুরো ইউনূসের ওপরে পুরো চাপ সৃষ্টি করছে যাতে জামাতের থেকে সংসদ দূরে রাখো। জামাতের সঙ্গে প্ল্যান করে যে কাণ্ডগুলো করছো তার ফল ভোগতে হবে ইউনূস দেশকে। ইউনূস কিন্তু তখন পালাতে পারবেন না, এবং তখন বলতে পারবেন না আমি কিছু জানি না, আমি কিছু জানি না, এই কথাটা ডক্টর ইউনূস বলতে পারবেন না। তিনি দেশে বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি করে রেখে দিয়েছেন। আমি ফ্রান্স থেকে খবর পেয়েছি, আমি এ নিয়ে পরে খবর করব। শুধু একটা বিল্ডিংই আছে ২০ বিলিয়নের, একটা বিল্ডিং। সে বিল্ডিং এর ছবিও আছে আমার কাছে, তথ্য উপাত্ত সব রয়েছে। আমার পড়তে সময় লাগছে, ৪৪ পাতার রয়েছে, ডকুমেন্ট রয়েছে, আমার পড়তে সময় লাগছে, সেগুলো নিয়ে আমাকে নোট ডাউন করতে হচ্ছে। ইউনূস কোথায় কি করে রেখেছে, কত সম্পদ করে রেখেছে, তাও আমি আপনাদের জানিয়ে দেবো। এই বেটা পালাবে কোথায়? ভারতবর্ষের হাত থেকে পালাতে পারবে না। আর শেখ হাসিনা দেশে ফিরবেন, লড়াই করবেন, নির্বাচনে লড়াই করে প্রধানমন্ত্রী হবেন, হলে পরে একে ফাঁসি কাস্টে ঝোলানো হচ্ছে আমার দাবি। আপনারা বাংলাদেশের লোকে কি দাবি করবেন না করবেন জানি না, কিন্তু আমার দাবি হচ্ছে ইউনূসকে ওই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে গিয়ে ইউনূস সহ এই যে আমাদের ওই প্রফেসর যেগুলো আছে, আর যেগুলো বাঁচার জন্য এখন ওই শেল্টার খুঁজছে, এখন গিয়ে মায়ের পেটে ঢুকছে, জামাতের কাছে গিয়ে ঢুকছে, সেগুলোকে শুদ্ধ কপাকপ ধরে মারো, একদম জেলবন্দি করে দাও, অন্ধ কুটুরিতে করে দাও। আর ভারতীয় সৈনিক যদি ওখানে নামে,
তাহলে পরে খুঁজে খুঁজে বার করে নেবে এবং টেনে টেনে বার করবে, তখন দেখবে না কে জামাত আর কে বিএনপি আর কে অমুক, তখন কিন্তু কারো কারো কোনো মাপ নেই। সুতরাং সবাই একটু করে যারা করছে সাবধানে থাকবেন, ধৈর্যের একটা সীমা আছে, একটা শেষ চান্স একটা বাংলাদেশকে দিচ্ছে, ইউনূসকে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধরে যাও অথবা পরিণাম ভোগার জন্য প্রস্তুত থাকো। কারা ওসমান গনিকে সিঙ্গাপুরে পাঠালো? ওসমান গনির ব্রেনের যে জায়গায় গুলিটা লেগেছে, এটাকে স্টেম সেল বলে, সেখানে গুলি লেগে যেভাবে ওসমান গনি আহত হয়েছে, সেই অবস্থা থেকে ওসমান গনির বেঁচে থাকার সম্ভাবনা বলতে গেলে শূন্যই ছিল। পৃথিবীতে আমার মনে হয় না এরকম কোনো কেস আমরা পেয়েছি যেখানে ওসমান গনির মতো ব্রেন স্টেম সেলের ড্যামেজের পরে কেউ বেঁচে গেছে। যেটা আমরা দেখি, যখন তাকে সিঙ্গাপুরে পাঠানো হলো, তখন কিন্তু প্রথমে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেই হাসপাতালে দুজন নিউরোসার্জন তারা দেখে দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে সে অলরেডি ব্রেন ডেড, তাকে এখানে আর ভর্তি করা যাবে না। পরে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো। এখন আমি একটা প্রশ্ন করি ডাক্তার হিসেবে, যে ওসমান গনির এই শারীরিক অবস্থায় কেন ডাক্তাররা তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন? সিঙ্গাপুরে কি এমন ম্যাজিক আছে যে একেবারে তারা মৃত মানুষকে জীবিত করে দেবে? নাকি ডাক্তাররা বাধ্য হয়েছিলেন তাকে পাঠাতে? তাকে পাঠানোর মধ্য দিয়ে কি কোনো রাজনীতি ছিল? এবং তাকে খুব প্ল্যান্ড ওয়েতে মৃত ঘোষণা করে বাংলাদেশে আনা হয়েছে এবং সে মৃত ঘোষিত হবার আগেই হাদি নামে টি শার্ট বিতরণ হয়েছে এবং সে আসার পরে বিক্ষোভের নামে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো সবই প্রি প্ল্যান্ড। এবং তারই অংশ হিসাবে প্রথম আলো, ডেইলি স্টার পোড়ানো হলো। প্রথম আলো, ডেইলি স্টার তো ডক্টর ইউনূসের একেবারে একনিষ্ঠ সমর্থক ছিল এবং মাহফুজ আনামের যে স্টেটমেন্ট গুলো ছিল ডক্টর ইউনূসের জন্য, তিনি ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, আবার ডক্টর ইউনূস যখন ক্ষমতা এলেন তিনি এত খুশি হয়েছিলেন, বললেন যে এতদিন পরে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে এলো। তো সেই মাহফুজ আনাম এবং মতিউর রহমানের অফিস কেন পোড়ানো হলো? সেটি পোড়ালে কারা লাভবান হবে? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই কিন্তু হাদির খুনি কারা সেটা আমরা জানতে পারি। হাদির খুনি প্রথমে বানানো হয়েছে মির্জা আব্বাসকে, তারপরে একটা ভারতের ন্যারেটিভ তৈরি করেছে যে ভারতে পালিয়ে গেছে, এবং এই যে ভারতে পালিয়ে গেছে, ইসলামাবাদ থেকে একটা পত্রিকা তারা লিখেছে যে ভারত হাদিকে হত্যা করেছে। আবার পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজ শরীফের যে অংশটা, তারা তাদের এক নেতা সেও ভারতের বিরুদ্ধে কামান দেখেছে। তার মানে দেখেন, বিএনপিকে একদিকে আপনি ঘায়েল করছেন, একদিকে ভারতকে ঘায়েল করছেন, একদিকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করারও একটা সুযোগ আপনি খোলা রেখেছেন, আবার পত্রিকা অফিস জ্বালিয়ে দিয়েছেন। এখন যেটা চলছে, গত শুক্রবার থেকে এই ওসমান গনির হত্যার বিচারের দাবিতে এই শাহবাগে ইনকিলাব মঞ্চের একটা প্রায় সারাক্ষণই তারা ওখানে অবস্থান নিচ্ছেন। যেমন কালকে রাতে তারা অবস্থান গুটিয়ে নিয়েছিলেন, আজকে আবার খবর পেলাম দুপুর 2টো থেকে তারা আবার সেখানে অবস্থানে বসেছেন। এবং এইখানে যদি আপনি খেয়াল রাখেন, শুক্রবার থেকে এইখানে কিন্তু অবস্থানের লোক সংখ্যা বাড়ছে এবং এখানে অবস্থান করলে সেখানে নিয়মিত খাবার দেওয়া হয়। রাতের ডিম ভুনা খিচুড়ি, বিকেলের নাস্তা, দুপুরের খাবার, হ্যাঁ, সকালে একদম একই রঙের কম্বল। তো ইনকিলাব মঞ্চ একটা কত বড় সংগঠন, এই সংগঠনের মুখপাত্র ওসমান গনি নির্বাচন করবে, সেই টাকাও তার নাই। সেই টাকা তিনি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তুলে বেড়াচ্ছেন। 21 লাখ টাকা তুলেছিলেন বোধহয় শেষ পর্যন্ত। তো সেই লোকটার ইনকিলাব মঞ্চ এত টাকা কই পাচ্ছে? হাজার হাজার লোক নাস্তা করছে। কারা ইনকিলাব মঞ্চের এই সমাবেশে লোক সরবরাহ করতেছে? সারা দেশে এবং বিভাগীয় শহরগুলোতেও কিন্তু এই অবস্থানের ওয়ার্ম আপ শুরু হয়েছে এবং সারা দেশের মাদ্রাসা, সেগুলো থেকে লোকজন আনার একটা পরিকল্পনা করা হয়েছে, অলরেডি আনাও হয়েছে। জামাত এই হাদির হত্যার বিচারের দাবিতে একটা অস্থিরতা সৃষ্টি করার ওপেনিং রাখছে।
হাদির হত্যার বিচার কে করবে? এখন ক্ষমতায় কারা? ডক্টর ইউনূস তো করবে, তিনি বলেছে, তো এর জন্য আবার সমাবেশ করতে হবে কেন? জনদুর্ভোগ বাড়াতে হবে কেন? কোনো সম্ভাবনা আছে যে হাদির বিচার করবে না? কিন্তু হাদির বিচারের দাবিতে তারা 4 দফা দিয়েছে, তার মধ্যে অন্য অন্য দফাগুলো দেখেন। ভারতের কেউ কাজ করতে পারবে না বাংলাদেশে। ভারতের লোকজন যারা বাংলাদেশে কাজ করে, এরা কি বেড়াইতে আসে নাকি এরা এক্সপার্টিস নিয়ে কাজ করতে আসে? এবং ভারত বিরোধিতা, এই 4 দফার মধ্যে ভারত বিরোধিতা। হাদির হত্যা করেছে কে, সেই দায়ও এই পাকিস্তানের মতো এরাও ভারতের গায়ে চাপাচ্ছে এবং বলছে যে ভারত যদি খুনিদের ফেরত না পাঠায় তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করবে। এটা একটা দফা। আন্তর্জাতিক কোন আদালতে কিসের মামলা করবে? এই আদালতটা কোথায়? এটার কোনো কোনো আগা মাথা খুঁজে পাইলাম না। কিন্তু এটা যে একটা জামাতি শয়তানি, এটা নিয়ে কোনো চিন্তা নাই। জামাত কিন্তু আসন্ন নির্বাচন নিয়ে তারা ফাঁকা মাঠে গোল দিয়ে ফেলছিল। তারেক রহমান নাই, আওয়ামী লীগ নাই, তাদের এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান তাদের জন্য আছে, সো তাদের বিজয় ঠেকায় কে? কিন্তু তারেক রহমান আসায় তাদের বাড়াবাতে ছাই পড়েছে। তাদের যে প্ল্যান একেবারে ক্ষমতায় গেছিল সেখান থেকে দপাস করে পড়ছে। কিন্তু তারা তো একটা ইবলিসের দল, তারা তো বসে নেই, তারা আরো কিছু ইঞ্জিনিয়ারিং কিন্তু করেছে। আমরা অনেকদিন ধরেই শুনতেছি যে তারা ভোটার শিফট করিয়েছে। ধরেন কোনো আসনে তাদের ভোটার আছে ধরেন 20,000 বা 30,000, সেই আসনে তারা জিতবে না, সেখান থেকে ওই 20,000-কে তারা আরেকটা কম্পিটিটিভ আসনে নিয়ে আসছে। শফিকুর রহমান তিনি সিলেটের লোক কিন্তু নির্বাচন করছেন ঢাকা থেকে, সুতরাং শফিকুর রহমানের আসনে অনেক ভোটার বাড়িয়েছে। আপনি যদি নির্বাচন কমিশন থেকে ভোটার লিস্ট কালেক্ট করেন এবং গত বছরের ভোটার লিস্ট দেখেন, তাহলে আপনি এই যে ভোটার মাইগ্রেশন প্যাটার্নটা দেখতে পারবেন যে কোনো কোনো আসনে অত্যাধিক ভোটার বৃদ্ধি হয়েছে এবং এই যে এক আসনের বৃদ্ধি, এটা আবার অন্য আসনে যে কমে গেছে। এবং শোনা যায় যে 150-র বেশি আসনে জামাত এই ভোটার মাইগ্রেশন করিয়ে তাদের সমর্থকদের ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। ধরেন 162টা আসনে তাদের সমর্থকদের নিয়ে আসছে, আর বাকি যে থাকে 138টা আসন, সেখানে জামাতের ভোট খুব কম। কারণ সেগুলো তারা মনে করছে যে এখানে বিএনপি অন্য অন্য রাজনীতি তাদের জেতার সম্ভাবনা যেখানে আছে সেখানে তারা তাদের ভোটারদের মাইগ্রেট করেছে। তো এইটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ডিসি, এসপি, ইউএনও এরা কাদের পক্ষে? বিএনপি একবার যে ডক্টর ইউনূসকে বলে প্রশাসন জামাতকে ফেভার করছে, জামাত গিয়ে ডক্টর ইউনূসকে বলে প্রশাসন বিএনপিকে ফেভার করছে। তো এই যে পারস্পরিক দোষারোপ, কিন্তু মিনিমাম 60% প্রশাসনের জামাতের কবজা এবং তারা এর জন্য প্রচুর টাকা খরচ করেছে। যারা নির্বাচনের দিন দায়িত্ব পালন করবে, যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদের একটা বড় অংশকে জামাত অলরেডি পারচেস করে ফেলেছে এবং নগদ টাকা দিয়ে, এবং তাদের প্রচুর বিদেশ থেকে টাকা আসতেছে। তাদের নিজস্ব একটা ফান্ডিং আছে, এর বাইরে সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশ অনেক তাদের যারা চাইছে ভোটে জিতাইতে, তারা প্রচুর ফান্ডিং করতেছে। তো জামাত আসন্ন নির্বাচন নিয়ে এমন ডার্টি গেম প্ল্যান করতেছে যেটা বিএনপির জন্য কিন্তু বেশ একটা উদ্বেগের বিষয়। আর এখন তারা চেষ্টা করছে যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনটা করার, এবং শেষ মুহূর্তের আলোচনা চলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে। আবার আওয়ামী লীগ সহ ইনক্লুসিভ নির্বাচনের যে চেষ্টাটা, সেটা যে বন্ধ হয়ে গেছে তা না, কিন্তু জামাত তার শয়তানিগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এমন ভাবে চালাচ্ছে যেটা বিএনপির বিজয়কে কিন্তু থ্রেটেন করতে পারে। এবং বিএনপির ভাবসাব দেখে মনে হচ্ছে তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে। তাদের তো মানে এই যে তাদের ক্ষমতায় চলে যাওয়ার একদম নিশ্চয়তা তাদের অ্যাটিটিউডে, পাশাপাশি জামাত কিন্তু থেমে নেই। জামাতের এই জায়গাটা, এটা একটু কেয়ারফুলি দেখতে হবে এবং এই ইনকিলাব মঞ্চের শাহবাগ এর অবস্থানটা, এটাকে চোখে চোখে রাখতে হবে। এটা যে কোনো সময় যে কোনো দিকে টার্ন করানো হইতে পারে, সেইভাবেই করছে। আর একটা ছোট্ট বিষয় দিয়ে আজকে শেষ করবো, যে এনসিপিতে হঠাৎ কেন এত এলোমেলো অবস্থা? এনসিপি তারুণ্যের একটা অংশের যে সমর্থন পেয়েছিল সেটাকে তারা বাদ দিয়ে তার অরিজিনাল বাবার কাছেই ফিরে গেল, জামাত ইসলামের কাছে। এর কারণ হলো যে এনসিপি যে তৈরি করেছিল, এটা ডক্টর ইউনূসও এই প্রক্রিয়ার সাথে জড়িত এবং এর সাথে একটা সুপার পাওয়ারের ডিপ স্টেট জড়িত। এবং সে ডিপ স্টেট বলেছিল যে এনসিপি কে দাঁড় করানোর জন্য যে টাকা লাগবে
সেই ফান্ডিং 50 বছরের জন্য তারা এনসিপি কে ফান্ডিং করবে, এবং এই এনসিপির যাবতীয় খরচ, অফিস ভাড়া, এগুলো কিন্তু সব ওই ডিপ স্টেটের ফান্ডিং থেকে আসতো। কিন্তু ডিপ স্টেটের এই ফান্ডিংটা বন্ধ হয়ে গেছে, যে কারণে এর আগে আপনাদের বলেছিলাম, হয়তো মনে আছে, যে এনসিপি অফিস ভাড়া দেয় না, সেই মালিক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তাদের বলে অফিস ছাড়েন। তো ডিপ স্টেটের ফান্ডিং বন্ধ হয়ে যায়। ডিপ স্টেটের যে বিশেষ কিছু লোক ছিল, যেমন তাসনিম জারা, ডক্টর তাসনিম জারাকে কিন্তু করোনার পর থেকে তৈরি করা হয়েছিল, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় তাকে এমনভাবে গ্রুমিং করা হয়েছিল যে তার একটা বড় সমর্থক গোষ্ঠী ছিল, এবং তিনি একজন ডাক্তার, বিশেষজ্ঞ চিকিৎসক, এবং সম্ভবত তিনি সেক্সোলজিস্টও, এই যৌন বিষয়েও তিনি অভিজ্ঞ, বিশেষজ্ঞ। তো এই কারণে যৌন বিষয়টা এমন যে এটার আবার দর্শক চাহিদা একটু বেশি। তো সেই সেই বিষয়টা দিয়েই তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় করা হয়েছে। কিন্তু যখন এই তাসনিম জারা দেখলেন যে পান নাই, এখানে তাইকা আর কামাই হবে না, তখন তাসনিম জারারা সরে গেলেন, এবং ডিপ স্টেটও তাদের সসম্মানে সরে যাওয়ার আয়োজন করেছে। তো তাসনিম জারার সাথে যারা সরে গেছে তারা অনেকেই ওই ডিপ স্টেটের ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে চলে গেছে। এখন তারা বলতেছে জামাতের সাথে থাকবো না, এইসব থাকবো না, এগুলো সব বাকোয়াস কথা। জামাত তো ডে ওয়ান থেকে এনসিপির সাথে ছিল, এবং এগুলো তারা জানতো। পুরো ষড়যন্ত্রের বিষয়ে তাসনিম জারা বলেন, এই তাসনুবা জাবিন বলেন, যারা যারা এখন সরে যাচ্ছে, সবাই এটা জানতো। কিন্তু এখন মাল নাই, ওইখানে থাকা লাভ নাই, তারা কেটে যাচ্ছে। সো একদম শেষ পর্যায়ে আমাদের এখন দেখতে হবে, দেখে যেতে হবে, খেলা চলছে। দর্শক দেখেন রাজনীতির কি অদ্ভুত খেলা। দুজন তরুণ, দুজন রাজনীতিক, গণঅভ্যুত্থানের নেতা, একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আর একজন মাহফুজ আলম। দুজনই একেবারে শেষ সময় পদত্যাগ করেছেন। অথচ মাহফুজ আলম এখন তিনি এনসিপিতেও যোগ দেবেন না, নির্বাচনও করবেন না। তাহলে তো তিনি সরকারে থাকতে পারতেন যদি নির্বাচন নাই করেন। কিন্তু তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন, এবং তিনি একটা কথা বলেছেন, সেটা বলি। আবার দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একদম শেষ সময় থাকলেন, তারপরে বললেন নির্বাচনও করবেন স্বতন্ত্র হিসেবে। এখন এনসিপিতে শুধু যোগই দিলেন না, মুখপাত্র হলেন। দুজনের মধ্যে পার্থক্য দেখেন, রাজনীতির যে ব্যবধান, কে সততার রাজনীতি করে, কে ক্ষমতার রাজনীতি করে, আর কে আদর্শিক রাজনীতি করে, এটা একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। আর একটু বিশ্লেষণ করি। দেখেন মাহফুজ আলম কি বলছে। মাহফুজ আলম বলছে যে আমি সরকারই থাকতে চেয়েছিলাম, যেহেতু নির্বাচন করব না। কিন্তু সরকারের ভেতর থেকে বলা হলো যে ছাত্র প্রতিনিধি থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, সেই কারণে আমি সরকার থেকে পদত্যাগ করেছি, কিন্তু আমি নির্বাচন করব না, এটা আমার সিদ্ধান্ত ছিল। তারপরও মাহফুজ আলমকে নিয়ে তার সেই লক্ষ্মীপুর 1 আসনে কেউ মনোনয়নপত্র তুলেছে, তিনি বিব্রত হয়েছেন, বাধা দিয়েছেন। কিন্তু তিনি কিন্তু রাজনীতির সাথে ছিলেন। ওসমান হাদির সেই স্মরণে শাহবাগের সেখানেও গেছেন। বোঝা যাচ্ছিল যে এনসিপিতেই তিনি যাবেন। কিন্তু এনসিপির তো ছন্দপতন হলো। এনসিপি হঠাৎ করে জামাতের জোটে চলে গেল। সাথে সাথেই মাহফুজ আলম বললেন যে না, তিনি যাবেন না। তিনি ব্যাখ্যা দেননি, কিন্তু যারা স্টাডি করেছেন মাহফুজ আলমকে, তারা জানেন যে তিনি জামাতের বিরোধী, মওদুদিবাদের বিরুদ্ধে তিনি লিখেছিলেন পোস্টে, আবার প্রত্যাহার করেছিলেন, সেটাও সত্য। তার মানে জামাতে যোগ দিক এনসিপি, এটা তিনি চাননি। এখনো তার অবস্থানটা পরিষ্কার, তিনি এখনো ব্যাখ্যা দেননি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ছোট ছোট যে কথাবার্তা দিয়ে পরিষ্কার। এবং সম্ভবত তিনি রাজনীতিটাকে একটা আদর্শিক অবস্থানে বিবেচনা করতে চেয়েছেন। আসেন এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুই উপদেষ্টার মধ্যে, দুই উপদেষ্টা বলবো না, নাহিদ ইসলাম সহ যদি ধরা হয়, সবচেয়ে বিতর্ক হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেমন তার ক্রীড়াঙ্গনে, তেমন তার মন্ত্রণালয় বরাদ্দ, অতিরিক্ত বরাদ্দ বিভিন্ন খাতে, তারপরে তার এপিএস এর দুর্নীতি, এলাকায় বিপুল বরাদ্দ, তার বাবাকে নিয়ে আলোচনা, মানে নানাভাবে তার বক্তব্যে সেই ওই যে ওয়েস্টিন হোটেলে হাঁসের মাংস খাওয়া, যদি এতে 300 ফিটে
যদি না পায় তাহলে টেনে সে খাওয়া, এই সমস্ত নানান কথাবার্তা। আমার সবগুলো আমার মনেও নেই, কিন্তু আপনারা হয়তো আরো বেশি জানেন আমার চেয়ে। এখন দেখেন তিনি কত নাটকীয় পরিবর্তন, বললো যে স্বতন্ত্র ঢাকা 10 থেকে স্বতন্ত্র করবে, আবার তার এলাকা থেকে নমিনেশন পেপার তুলেছেন বলে খবরে দেখলাম। এখন এনসিপিতে তিনি থাকলেন, তার এই যে এনসিপি যে জামাতের সঙ্গে গেল এটা নিয়ে তার কোনো বিরোধ নেই, মুখপাত্রও হলেন, তার মানে ক্ষমতা কেন্দ্রিক। ওই যে উপদেষ্টা ছিলেন, এটা ক্ষমতা। এবং এনসিপিতে কেন আসছিল না, এনসিপিতে একটা বড় পদ তিনি চাচ্ছিলেন, সেটা নিয়েই একটা দ্বন্দ্ব সংঘাত ছিল, সেই কারণে তিনি জয়েন করেননি। এখন সম্ভবত এনসিপি যেহেতু একটা বিপাকে পড়েছে, এনসিপি চলে যাওয়াতে অনেকে দল থেকে বের হয়ে গেছে, এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ক্ষমতা তিনি ফিরে পেলেন এনসিপিতে, অন্তত একটা মুখপাত্র হিসেবে সবসময় মিডিয়ার সামনে থাকবেন। আগে উপদেষ্টা হিসেবে থাকতে পারতেন, এখন তিনি এনসিপির মুখপাত্র হিসেবে থাকবেন। তো সেই কারণেই বলছি যে দুইজন ছিল তরুণ প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পার্থক্যগুলি দেখেন, একটু সূক্ষ্ম বিচার করলেই বোঝা যাবে যে আসলে কে ত্যাগের রাজনীতি বিশ্বাস করে আর কে ভোগের রাজনীতি বিশ্বাস করছে।